এভাবে, তাই বলে এভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে অবিস্মরণীয় জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশ মুখ থুবড়ে পড়তে পারে এরকম একটা আশঙ্কার জায়গা তো অবশ্যই ছিল। তাই বলে এইভাবে ২ দিনের মধ্যে আমরা টেস্ট হেরে যাব? ২ ইনিংসের কোনোটাতেই আমরা ব্যাটিংয়ে ১০০ রানও করতে পারব না। বাংলাদেশের ২৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এরকম অনেক ব্যর্থতা রয়েছে, অনেক। কিন্তু এর আগে ১৬০ টা টেস্ট ম্যাচ যে বাংলাদেশ খেলেছি আমরা, সেইখানে কোনো টেস্ট ম্যাচ ২ দিনে শেষ হয়নি। কোনো টেস্ট ম্যাচের ২ ইনিংসেই বাংলাদেশ ১০০ রান করতে অন্ততপক্ষে ব্যর্থ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে ঠিক সেটাই হলো। ১ম দিন শেষে আমাদের বোলিংয়ের কামব্যাকের ওই একটা বীরত্বের জায়গা ছিল। ওভারঅলও যেই ইনিংসটা বাংলাদেশ বোলিং করেছে সেইটাও আসলে দুর্দান্তই আমি বলব। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা আরো একবার আমাদের বোলারদের তথা আমাদের টিমকে একেবারে পুরোপুরি ডুবিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার কাছে ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট ২ দিনের মধ্যেই বাংলাদেশ হেরে গেলাম আমরা ইনিংস ও ৫১ রানে। সেইটাও অস্ট্রেলিয়া তাদের একটা মাত্র ইনিংস যে ব্যাটিং করেছে সেইখানে মাত্র ২১০ রান করা সত্ত্বেও। টেস্ট ক্রিকেট ইতিহাসে এর চেয়ে কম রান করে ইনিংস ব্যবধানে জয়ের ঘটনা আছে আর মাত্র ৩ টা। এখন অস্ট্রেলিয়া ২১০ রানই কেন যথেষ্ট হয়েছে? কেননা আমরা ১ম ইনিংসে ৬৪ রানে অল আউটের ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে গিয়েছি ৯৫ রানে। ফলে বাংলাদেশ অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজটা ১-১ সমতায় শেষ হলো। যে অবিস্মরণীয় একটা জয় আমরা পেয়েছি ১ম টেস্টে সেইটার ধারাবাহিকতা পরের টেস্টে ধরে রাখতে তো পারলামই না, জয় দিয়ে না, ড্র দিয়ে না, লড়াই দিয়ে পর্যন্ত না। এই যে টেস্টটা ২য় দিনেই শেষ হয়ে গেল, এটা কি আসলে চিত্রনাট্যে লেখা ছিল কিনা, কিভাবে আসলে এটা হলো, ওইটা নিয়ে একটু আলোচনা করতে চাই মোমেন্ট অফ দ্য ডে তে। দেখেন ১ম দিন শেষেও বাংলাদেশ যে টেস্টে একেবারে পুরোপুরি ছিটকে গিয়েছিল ম্যাকাই টেস্ট থেকে, বিষয়টা কিন্তু সেটা ছিল না। ইভেন আমরা ৬৪ রানে অল আউট হওয়া সত্ত্বেও, কেননা ১৬৫ রান তুলতে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়েছিল। দিনের খেলা সেখানে শেষ করেছে। ১০১ রানের লিডে তারা ছিল এবং আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম যে ২য় দিনে যে চাহিদাপত্র, সেই চাহিদাপত্রে 2nd ডে 1st আওয়ার যদি অস্ট্রেলিয়া ব্যাটিংও করে, ধরেন আমরা অনেক বেশি রান করতে দিলাম না, ৩০ টা রান করতে দিলাম। ততক্ষণে উইকেটটাও ব্যাটিং এর জন্য আরো একটু সহজ হয়ে যাবে। আর্লি মর্নিং এর সেই সুবিধাটা পেস বোলাররা পাবেন না। ফলে ওইটাতে আমরা অত মাইন্ড করব না। এবং এক্সাক্টলি সেইটাই হয়েছে কিন্তু এই সেকেন্ডের ১ ঘন্টার মতো অস্ট্রেলিয়া ব্যাট করছে। হ্যাঁ, তারা ৪৫ রান এড করেছে। কিন্তু তাদের রানটা ২১০ এর বেশি না এবং এর মধ্যে শরীফুল ইসলাম একটা কীর্তি করেছেন। আগের দিন তিনি ৬ উইকেট নিয়েছিলেন। এই দিন তিনি অসাধারণ একটা ইনসুইঙ্গিং ইয়র্কারে এলবিডব্লিউ করে দিয়েছেন ক্যামেরন গ্রিনকে। আম্পায়ার শুরুতে আউট দেননি। ডিআরএস নিয়ে ওই উইকেটটা পেয়েছেন। ৭ টা উইকেট শরীফুল পেয়েছেন। বাংলাদেশের ১ম কোনো পেস বোলার হিসাবে ইনিংসে ৭ উইকেট তিনি পেলেন এবং অ্যাওয়েতে বাংলাদেশের সেরা বোলিং, পেসার, স্পিনার সবকিছু মিলে সেরা বোলিং এর কীর্তিটা শরীফুল গড়লেন। আর লাস্ট উইকেটটাও যখন ওইখানটাতে তুলে নিয়েছেন তাইজুল, ফলে আমাদের হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়াকে ২১০ রানে আমরা অল আউট করে দিতে পেরেছি। হ্যাঁ, এখন আমরা ৬৪ রানে অল আউট হয়ে গেছি। অস্ট্রেলিয়া ২১০ রান করেছে। ১৪৬ রানে বাংলাদেশ পিছিয়ে। কিন্তু এই যে বলছিলাম যে উইকেটের ব্যাটিং এর জন্য তুলনামূলক সহজ হবে এবং ১ম ইনিংসে বাংলাদেশ ঐরকমভাবে ব্যর্থ হয়েছে যখন, তখন ২য় ইনিংসে নিশ্চয়ই নিজেদেরকে ওরকমভাবে এপ্লাই করবে। নিশ্চয়ই আমরা ওই প্র্যাকটিস ম্যাচে ৫৪ তে অল আউট হবার পরে ১ম টেস্টে যেইভাবে ৪২৬ রান করেছিলাম, এইখানেও ১ম ইনিংসে ৬৪ তে অল আউট হওয়ার পরে 2nd ইনিংসে ওরকম বড় একটা স্কোর উপর আসার জায়গা ছিল। নিশ্চয়ই ওই যে আমি ভিডিওতে বলছিলাম যে কত রানের লিড হলে বাংলাদেশ এই ম্যাচটা আসলে জিততে পারে, ঐরকম সম্ভাবনার জায়গা বলছিলাম যে এটলিস্ট যদি আমরা ২০০ রানের লিড নিতে পারি। ভাই লিড কোত্থেকে নিব? আমরা তো ইনিংস পরাজয়টাই এড়াতে পারিনি এবং এক্সাক্টলি ১ম ইনিংসে যেরকম ঘটনা ঘটেছিল 2nd ইনিংসেও সেটাই ঘটেছে। আর সেই জায়গাটাতেও আমরা সেই ৩ অঙ্ক স্পর্শ করতে পারিনি পুরো টিম মিলেও। মিচেল স্টার্ক ১ম ইনিংসের মতো 2nd ইনিংসেও শুরুটা করেছেন। স্টার্ক শুরু করেছেন, আমরাও তাকে সহায়তা করেছি। যেমন ধরেন হচ্ছে গিয়ে ওই যে সাদমান তার লিডিং এজ হয়ে আবারও তিনি আউট হয়ে গেলেন স্টার্কের বলে ওই একই রকমভাবে। মমিনুল ১ম ডেলিভারিটাতেই তিনি মারবেন কি ছাড়বেন এই দ্বিধাতে শেষ পর্যন্ত বলটা ছেড়ে দিয়ে স্টার্কের বলে বোল্ড হয়ে গেলেন। পরপর ২ বলে স্টার্ক ২ উইকেট যখন নিয়ে নিল, বাংলাদেশ এই ইনিংসের শুরুতেও আবার ব্যাকফুটে আবার কিছুক্ষণের মধ্যেই তানজিদ হাসান তামিমও তিনি আউট হয়ে গেলেন। তিনিও হচ্ছে গিয়ে ওই যে একটা পুল করতে গিয়ে লং লেগে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। ওই যে সেঞ্চুরির পরের ৩ ইনিংসের মধ্যে পরপর ২ ইনিংসে তিনি ডাক মেরেছিলেন। এই ইনিংসে তাও রানের খাতা খুলেছেন। ২ অঙ্কে যদিও পৌঁছতে পারেননি। ফলে আমরা ওই যে শুরুতে ৩ টা উইকেট হারিয়ে ফেলেছি না? তারপরে বাংলাদেশের ইনিংসে বলার মতো
একটাই একটু আশা এবং মানে অবস্থাটা দেখেন আশাটা কি? আমি বলছি নাজমুল হাসান শান্ত আর মুশফিকুর রহিমের পার্টনারশিপ। সেই পার্টনারশিপটা হয়েছে হচ্ছে গিয়ে ২৭ রানের। সেই পার্টনারশিপে তো না মানে নিজের ইন্ডিভিজুয়াল ব্যাটে রান করেছে নাজমুল হাসান শান্ত ৩১। এই ২৭ রান ৩১ রান হচ্ছে গিয়ে আমাদের একটুখানি আশা এবং শান্ত তিনি লায়নের বলটাতে লং অফ ফিল্ডার আছেন। তাকে স্টেপ আউট করে মারতে গিয়ে ছক্কা মারার চেষ্টায় গিয়ে সেইখানে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। ভাই যদি এটা ছক্কা হতো খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে যে বোলারদের প্ল্যান পরিবর্তন করতে তখন তিনি বাধ্য করতে পারতেন। কিন্তু যখন না হবে টেস্ট ক্রিকেটে আপনি ফিল্ডার ওইখানে আছে দেখে তার উপর দিয়ে আপনি ছক্কা মারার চেষ্টায় যখন বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হবেন, এইটা আসলে ভাই খুবই, খুবই দৃষ্টিকটু এবং এইটা খুবই প্যাথেটিক বাংলাদেশের ক্যাপ্টেনের কাছ থেকে নিঃসন্দেহে। আর শান্তর এই প্যাথেটিক এর কথা কি বলব? লিটন দাস এই সিরিজে তিনি রানই করতে পারলেন না। পারলেন না মানে পারলেনই না। ১ম টেস্টে আমাদের সেই অবিস্মরণীয় জয়ে ০ রানে আউট হয়েছেন। এই টেস্টের ১ম ইনিংসে ০ রানে আউট হয়েছেন এবং এই 2nd ইনিংসটা এবং সেখানটাতে লাইভ পেয়েছেন এবং 2nd ইনিংসে তাও তিনি বলতে পারেন যে, "না, আমি তো কোনো লাইভ পাইনি।" এই একমাত্র হচ্ছে গিয়ে লিটন দাসের ডিফেন্স 2nd ইনিংসে থাকতে পারে। কিন্তু সেইখানটাতেও তিনি ওই বাইরের বল তিনি মেরে হচ্ছে গিয়ে স্লিপে ক্যাচ প্র্যাকটিস করিয়ে তিনি আসলে আউট হয়ে গেলেন। ফলে বাংলাদেশ এই জায়গাটা থেকে তারপরে হিসাবটা দাঁড়িয়েছিল এরকম যে আমরা ইনিংস পরাজয়টা আসলে এড়াতে পারি কি না? না, আমরা ইনিংস পরাজয়টা এড়াতে পারিনি। মুশফিকুর রহিম এক সাইড থেকে একটু লড়াই করেছেন। মেহেদী হাসান মিরাজ এসেছিলেন কিন্তু মিরাজও ওই যে একটা হচ্ছে গিয়ে র‍্যাম্প করার চেষ্টায় তিনি কিপারের কাছে ওই যে এইচ হয়ে তিনি আউট হয়ে গেলেন এবং আমাদের বোলাররাও হয়তো এরপর আউট হয়ে গেছে। যে আমাদের চা বিরতিতে যখন আমরা যাই, তখনও আমাদের হিসাব ছিল যে হাতে ২ টা উইকেট রয়েছে। যেহেতু আরো ৫১ রান লাগে ইনিংস পরাজয় এড়াতে সেটা আমরা পারব কিনা? কিসের কি পারব? চা বিরতির পর ৩ বলের মধ্যেই বাংলাদেশের ইনিংস শেষ। নাথান লায়ন শেষ ২ টা উইকেট তুলে নিয়েছেন। মুশফিকুর রহিম অন্য প্রান্তে তখন নট আউট ছিলেন। আমরা ৯৫ রানে অল আউট হয়ে গিয়েছি। যেটা বলছিলাম ২০০০ সাল থেকে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলে এই ২৬ বছরে এর আগ পর্যন্ত ১৬০ টা টেস্ট ম্যাচ আমরা খেলেছি। সেই ১৬০ টেস্ট ম্যাচের কোন টেস্ট ম্যাচে বাংলাদেশ কিন্তু ২ দিনের মধ্যে হারেনি। কোনো টেস্ট ম্যাচে হয়নি। আমাদের একদম ১ম টেস্ট ম্যাচেই দেখেন যে আমরা ১ম ইনিংসে ৪০০ করেছি, 2nd ইনিংসে ১০০ ও করতে পারিনি। এরকম আমাদের বহু টেস্ট ইনিংস রয়েছে। কিন্তু ২ ইনিংসের মানে টেস্ট ম্যাচ রয়েছে। ২ ইনিংসের কোনোটাতেই ১০০ করতে পারব না, এমন ঘটনা ঘটে নাই। মিচেল স্টার্ক এই টেস্টটাতেও ১০ উইকেট নিয়েছেন। ১ম ম্যাচটাতে অস্ট্রেলিয়া হারার পর প্রবল দাপটে তাদের প্রত্যাবর্তন হলো। বাংলাদেশকে একেবারে উড়িয়ে দিয়ে, গুড়িয়ে দিয়ে সত্যিকার অর্থেই তারা এই জয়টা আসলে তুলে নিল। বাংলাদেশের জন্য বিষয়টা আসলে ভীষণ, ভীষণ রকমেরই হতাশার। এই টেস্টটাতে আমরা জিততে পারিনি বলে না, ড্র করতে পারিনি বলে না, লড়াই করতে পারিনি বলে। সামান্যতম লড়াইও মানে আমরা সামান্যতম লড়াই মানে যে ব্যাটিং এর কথা বলব। বোলিং কিন্তু এরপরও ভাই ফ্যান্টাস্টিক। আপনি যেইভাবেই দেখেন না কেন, অস্ট্রেলিয়ার এই দলটাকে আমরা বোলিং এ ২১০ রানে অল আউট করে দিয়েছি। এইটা আসলেই দুর্দান্ত বোলিং এফোর্ট আমাদের বোলারদের কাছ থেকে স্পেশালি শরীফুল যিনি ৭ উইকেট পেয়েছেন। কিন্তু ব্যাটসম্যানরা বাংলাদেশকে এইভাবে ডোবাবেন, ২ ইনিংসেই ডোবাবেন, সেইটা আসলে ভীষণ, ভীষণ, ভীষণ রকমের অপ্রত্যাশিত ছিল। এবং আজকের এই দিনটাতে, যে দিনটাতে আমরা হেরে গেলাম, 2nd ডেতেই আমরা হেরে গেলাম। সেটার মোমেন্ট অফ দ্য ডে যদি বলতে হয় যে বাংলাদেশ এইখানটাতে কোথায় ম্যাচটা হারলো, কোন কথাটা বলবেন? সব জায়গাটাতে প্রতিটা মুহূর্তেই তো আমরা আসলে এই কোন সময়ই আমরা ম্যাচে ছিলাম না যে একটা যে ডিফাইনিং মোমেন্ট বের করে আনবেন বিষয়টা সেটা না। তারপরেও যদি বলতে হয় তাহলে আমার কাছে মনে হয় নাজমুল হোসেন শান্তর ওই আউটটা। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ওই সময় যখন তাকে একটু ক্রিজে সেটেল মনে হচ্ছিল, মুশফিকুর রহিমের সাথে পার্টনারশিপটা হচ্ছিল, সেই সময়ে তিনি যেইভাবে লং অফ এ ফিল্ডার দেখা সত্ত্বেও তাকে লায়নকে উড়িয়ে ছক্কা মারার চেষ্টায় আউট হয়ে গেলেন। সেইটাই আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশের পরাজয় ত্বরান্বিত করেছে। লিটন দাসের কথা আর কি বলব? ৩ ইনিংসে ডাক মেরেছেন অস্ট্রেলিয়া সফরে। কোন রান ছাড়াই, রান করা ছাড়াই তিনি ফেরত আসলেন। যেই রান নিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়া টেস্টে, সেই রান নিয়েই তিনি আবার ফেরত আসলেন। ফলে আছে ওরকম আরো অনেকগুলা জায়গাতে রয়েছে। কিন্তু নাজমুল হোসেন শান্তর ওই মোমেন্টটাতেই আমার কাছে মনে হয় যে আমাদের জন্য এই আজকের দিনের সবচেয়ে ডিফাইনিং মোমেন্ট সেটাই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে।